আমার শাশুড়ি হঠাৎ করে বলল, ওনার বাপের বাড়ির সবাই প্রায় 15 জন মানুষ বেড়াতে আসবে আর গরমের ছুটি আমাদের বাসায় কাটাবে। ওনার ভাবটা এমন যেন আমি এখন বোয়াগিরি করব, রান্না করব আর হাসি মুখে সবাইকে আপ্যায়ন করব। আমি শুধু শান্ত গলায় বললাম, চমৎকার। আমি তাহলে ছুটিতে যাচ্ছি আমার বাপের বাড়ি। চায়ের কাপটা পিরিচে রাখার আগেই ওনার মুখের হাসিটা উবে গেল। বিগত 5 বছর ধরে এই বাড়িটাকে হোটেলের মতো ব্যবহার করে আসছে, আর আমাকে ভাবছে বিনা বেতনের চাকরানি। আমার স্বামীও জানি কেমন, টাকা একটু হিসেব করে খরচ করে না। শাশুড়ি আম্মা যা বলে তাই করে, আমিও তাতে কিছু মনে করি না। কিন্তু এই গরমে 15-16 জন মানুষের খাবার রান্না করা আমার পক্ষে সম্ভব না। ড্রয়িং রুমের সিলিং ফ্যানটা তখন ঘুরছিল খুব ধীরে। জুন মাসের গরমে পুরো বাসা যেন হাঁসফাঁস করছিল। আমি রান্নাঘর থেকে চা বানিয়ে এনে টেবিলে রাখলাম। শাশুড়ি আম্মা সোফায় বসে মোবাইলে কারো সঙ্গে খুব উৎসাহ নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ আপা, সবাই আসবা, জায়গার চিন্তা করো না। আমাদের বাসা বড়, আর নিহা তো আছে, সব সামলাইয়া নিবে। শেষ কথাটা শুনে আমার হাত থেমে গেল। আমি চুপচাপ কাপগুলো সাজাচ্ছিলাম। মনে হচ্ছিল কথাগুলো যেন আমার কানে না, সরাসরি মাথার ভেতরে ঢুকছে। 5 বছর ধরে এই সংসারে আছি। কত মানুষ এসেছে, থেকেছে, খেয়েছে। কেউ 1 গ্লাস পানি নিজে ঢেলে খায়নি। কিন্তু রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা মানুষটার ক্লান্তি কেউ দেখেনি। ফোন রেখে শাশুড়ি আম্মা হাসি মুখে বললেন, নিহা, শুনছ তো? আমার ভাইয়েরা আসতেছে। বাচ্চা কাচ্চা মিলাইয়া মোট 15-16 জন হইব। 1 মাস থাকবো সবাই, অনেক মজা হইব। আমি ধীরে ধীরে ওনার দিকে তাকালাম। 1 মাস? হ, গরমের ছুটি তো। গ্রামের বাড়িতে এত গরম, তাই ভাবলাম এখানে থাকলে সবাই আরামে থাকবে। আরামে থাকবে কথাটা শুনেই আমার বুকের ভেতর কেমন একটা চাপা হাসি উঠল। আরামে থাকবে কারা? যারা এসে এসির রুমে ঘুমাবে, নাকি আমি, যে সকাল থেকে রাত পর্যন্ত চুলার সামনে দাঁড়িয়ে থাকব? আমার স্বামী রাফি তখন পাশের সোফায় বসে ফোন স্ক্রল করছিল। সে একবারও আমার দিকে তাকালো না, যেন এই সিদ্ধান্তে আমার কোনো মতামতের দরকারই নেই। আমি শান্ত গলায় বললাম, চমৎকার। আমি তাহলে ছুটিতে যাচ্ছি আমার বাপের বাড়ি। ঘরের বাতাস যেন হঠাৎ থেমে গেল। শাশুড়ি আম্মার মুখের হাসিটা মিলিয়ে গেল কয়েক সেকেন্ডে। মানে? আমি চায়ের কাপে আলতো চুমুক দিলাম। মানে, এত মানুষ আসবে, নিশ্চয়ই আপনাদের খুব ব্যস্ততা থাকবে। আমি ভাবলাম এই সুযোগে আমিও কয়েকদিন আম্মুর কাছে ঘুরে আসি। রাফি এবার ফোন নামালো। তুমি সিরিয়াস? অবশ্যই। শাশুড়ি আম্মার গলা কড়া হয়ে গেল। এবারের বউ হয়ে অতিথি আইলে বাড়ি ছেড়ে চলে যাইবা? আমি এবার সরাসরি ওনার চোখের দিকে তাকালাম। এবারের বউ বলেই তো 5 বছর ধরে সব করছি আম্মা। কিন্তু আমি মানুষও, আমারও শরীর আছে। উনি ঠোঁট বাঁকিয়ে বললেন, আমাদের সময় এত কিছু ভাবলে সংসার চলতো না। আমি হালকা হেসে বললাম, আপনাদের সময় মানুষ কাজের মূল্য বুঝতো না আম্মা। কথাটা বলেই আমি উঠে দাঁড়ালাম। রাফির মুখ শক্ত হয়ে গেছে। সে নিচু গলায় বলল, নিহা, ব্যাপারটা এত বড় করার কি আছে? আমি ধীরে ধীরে বললাম, তোমার কাছে ছোট হতে পারে, কারণ রান্নাঘরে দাঁড়াতে হবে না তোমাকে। রাফি চুপ করে গেল। আমি নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। বাইরে শাশুড়ি আম্মার বিরক্ত গলা ভেসে আসছিল, কিন্তু আজ অদ্ভুতভাবে আমার ভেতরে কোনো ভয় লাগছিল না। বরং অনেকদিন পর মনে হচ্ছিল আমি নিজের হয়ে একটা কথা বলেছি। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিতেই আম্মুর নাম চোখে পড়ল। হঠাৎ খুব ইচ্ছে করলো মাকে ফোন দিই, কিন্তু কল করার আগেই বাইরের ড্রয়িং রুমে রাফির কণ্ঠ ভেসে এলো, আম্মা, একটা কথা বলি। নিহা যদি সত্যি চলে যায়, তাহলে এত মানুষকে সামলাবে কে? আমি দরজার ওপাশে দাঁড়িয়ে নিঃশব্দে হাসলাম। প্রথমবারের মতো প্রশ্নটা ঠিক জায়গায় গিয়ে আঘাত করেছে। আলমারির ওপরে তাকে ধুলো জমা ট্রলি ব্যাগটা যখন নামালাম, চেন খোলার তীক্ষ্ণ শব্দটা স্তব্ধ ঘরে এক অদ্ভুত বিদ্রোহের সুর তুলল। দীর্ঘ 5 বছরের অভ্যস্ত নীরবতা ভেঙে আজ যেন প্রতিটি বস্তু কথা বলতে চাইছে। আমার গোছগাছ দেখে ড্রয়িং রুমে চলা চাপা গঞ্জন হঠাৎ থেমে গেল। রাফি ঘরে ঢুকলো ধীর পায়ে। ওর চোখে মুখে বিস্ময় আর একরাশ অস্বস্তি। খাটের এক কোণে বসে খানিকটা অপরাধী সুরে বলল, নিহা, ব্যাগ গোছাচ্ছ কেন? মা খুব ভেঙে পড়েছেন। মেহমানরা দুয়ারে দাঁড়িয়ে।
এই সময় তুমি চলে গেলে লোক হাসাহাসি হবে না? আমি আলমারি থেকে নীল জামদানি শাড়িটা বের করে নিখুঁত ভাঁজে ব্যাগে রাখলাম। ওর দিকে না তাকিয়েই শান্ত গলায় বললাম, লোক হাসাহাসি নিয়ে তোমরা ভাবো রাফি, আমি ভাবছি আমার বেঁচে থাকা নিয়ে। গত 5টা বছরে কতবার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল আমার। প্রতিবারই তোমাদের কোনো না কোনো অপরিহার্য মেহমানের চাপে আমার সেই ছোট ছোট ইচ্ছেগুলো রান্নাঘরের ধোঁয়ায় মিলিয়ে গেছে। আমি কি মানুষ নই রাফি? নাকি এ বাড়ির ইটের মতো আমায় শুধু দাঁড়িয়ে সেবাই দিয়ে যেতে হবে? রাফি থমকে গেল। ওর হাতে থাকা ফোনটা তখনও অনবরত কাঁপছে। নিশ্চয়ই কোনো আত্মীয়ের আগাম বার্তার সংকেত। ও কোনো উত্তর দিতে পারল না। তর্কের চেয়ে এই নীরবতা আজ অনেক বেশি জোরালো। পরদিন ভোরবেলা জুন মাসের তপ্ত সূর্যটা তখনও আকাশ দখল করেনি, কিন্তু গোমট গরমে এখনই গা চটচট করছে। ড্রয়িং রুমে শাশুড়ি আম্মা তসবি হাতে সোফায় পাথরের মূর্তির মতো বসে আছেন। আমি ট্রলিটা টেনে দরজার কাছে নিয়ে গেলাম। টেবিলের উপর সাধারণ কিছু নাস্তা ঢাকা দেওয়া। আজ আর কোনো রাজকীয় আয়োজন নেই। আমি বিনীতভাবে বললাম, আসছি আম্মা, সাবধানে থাকবেন। উনি তসবি থামিয়ে কর্কশ গলায় বিদ্রূপ ছড়ে দিলেন, এই অসময়ে ঘর ছেড়ে যাওয়াটা সুলক্ষণ না নিহা। মনে রেখো, মেহমান ফেরানো মানে বরকত ফিরিয়ে দেওয়া। আমি দরজার হাতল ধরে ওনার চোখের দিকে তাকালাম। একসময় এই দৃষ্টির সামনে আমি কুঁকড়ে যেতাম। আজ সেখানে কেবল শূন্যতা। হেসে বললাম, আমি তো বরকত ফেরাচ্ছি না আম্মা, বরং আপনাদের জন্য সুযোগ রেখে যাচ্ছি। নিজের আপনজনদের নিজ হাতে আপ্যায়ন করার যে তৃপ্তি, সেটা থেকে আমি আপনাদের আর বঞ্চিত করতে চাই না। 5 বছর তো আমি সেই পণ্য লুটে নিলাম, এবার না হয় আপনারাই নিন। গাড়িতে বসে যখন জানালার কাজটা নামালাম, তপ্ত দুপুরের হাওয়া আমার ঝাপসা হয়ে আসা চোখে এসে লাগলো। 5 বছর পরে প্রথম আমি একা, এই প্রথম আমি আমার নিজের। বিকেলে বাবার বাড়ি পৌঁছানোর পর ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। কিছুক্ষণ পর ফোনের স্ক্রিন জ্বলে উঠতে দেখি রাফির 13টা মিসড কল আর শাশুড়ি আম্মার একটা ভয়েস মেসেজ। প্লে করতেই ওনার বিপর্যস্ত আর্তনাদ কানে এলো, নিহা, ও নিহা, কথা শোনো মা। রাফি বাজার থেকে ফিরে এসে তো এলাহি কাণ্ড বাঁধাইছে। সব জিনিসের আগুনের দাম। ওদিকে তোমার বড় মামা শ্বশুর স্টেশনে নেমে গেছেন। 15 জন মানুষের শোবার জায়গা করতে গিয়ে ঘর তো রণক্ষেত্র হয়ে আছে। আলমারির চাবি কোথায়? আর রাতে কি রান্না হবে? তুমি কি কাল সকালেই বাসায় ফিরতে পারো না? আমি মেসেজটা শুনলাম দুবার। বুকের ভেতর কোনো মোচড় দিয়ে উঠল না, বরং এক গভীর প্রশান্তি টের পেলাম। ওনার কাছে আমার প্রয়োজনটা বউ হিসেবে নয়, বরং একজন নিপুণ যন্ত্রের বিকল্প হিসেবে। রাত 10টার দিকে রাফির ফোন এলো। ওর কণ্ঠস্বরটা আজ একদম ভেঙে গেছে, যেন কোনো কুল না পাওয়া নাবি। নিহা, আমি আর পারছি না। মা সারাক্ষণ অস্থির হয়ে আছেন। মামারা গরমে মেজাজ হারাচ্ছেন, চাল ফুরিয়ে গেছে, আর ঘরদোর সব অগোছালো। তুমি ছাড়া এই বাড়িটা কেন জানি আবর্জনার স্তূপ মনে হচ্ছে। প্লিজ ফিরে এসো। আমি জানালার ওপাশে ফুটে থাকা কামিনী ফুলের ঘ্রাণ নিতে নিতে বললাম, রাফি, বাড়িটা আগেও আবর্জনার স্তূপই ছিল। আমি শুধু নিজের হাড় জ্বালিয়ে সেখানে ঘর সাজিয়েছিলাম। এখন তোমাদের প্রিয় মানুষদের নিয়ে সেই ঘরটা গোছানোর দায়িত্ব তোমাদেরই। শুভরাত্রি। ফোনটা কেটে আমি চোখ বন্ধ করলাম। 5 বছর পর আজ আমার বালিশে কোনো দুশ্চিন্তা নেই। কাল সকালে উঠে আমাকে 15 জনের রুটি বেলতে হবে না। মাঝরাত। গ্রামের বাড়ির টিনের চালে বাতাসের ঝাপটা আর ঝিঝি পোকার ডাক ছাপিয়ে আমার ফোনে একটানা কম্পন হচ্ছিল। রাফি ফোন করছে। আমি জানি ওপাশে এখন এক চরম বিশৃঙ্খলা রাজত্ব করছে। 15 জন মানুষের নিঃশ্বাস আর তপ্ত গরমে সেই সাজানো ড্রয়িং রুমটা এখন হয়তো কোনো সস্তা রেলওয়ে ওয়েটিং রুমের মতো হয়ে আছে। আমি ফোনটা রিসিভ করলাম না। জীবনের এই প্রথম না বলাটা আমাকে এক অদ্ভুত তৃপ্তি দিচ্ছে। পরদিন সকালে আম্মুর হাতের 1 কাপ চা আর গরম ধোয়া ওঠা পিঠা নিয়ে বারান্দায় বসলাম। ঠিক সেই মুহূর্তে রাফির একটা লম্বা মেসেজ এলো হোয়াটসঅ্যাপে। কোনো ভূমিকা ছাড়াই সে লিখেছে, মা অসুস্থ হয়ে পড়েছেন। মেজো মামার ছেলে বাথরুমে বালতি ভেঙে ফেলেছে। 15 জন মানুষের জন্য রান্না করতে মা কোথায় থেকে যেন একজন কাজের মেয়ে আনছেন। মার কাজের মেয়েটাও হিমশিম খাচ্ছে।
সবাই জিজ্ঞেস করছে তুমি কোথায়। নিহা, নিজের মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিও না। আজকের মধ্যে টিকিট কাটছি, তুমি ফিরে এসো। আমি মেসেজটা পড়ে হাসলাম। মান সম্মান শব্দটা আমাদের সমাজে শুধু মেয়েদের কাঁধেই কেন সোয়ার হয়, সেটা আজও এক রহস্য। আমি রিপ্লাই দিলাম, নিজের মান সম্মান তোমরাই রক্ষা করো রাফি। আমি এখন আমার আম্মুর হাতের চা খাচ্ছি। 5 বছর পর কোনো মেহমান নয়, আমি নিজেই মেহমান হয়ে নিজের বাড়িতে এসেছি। এই আনন্দটা আমি নষ্ট করতে চাই না। দুপুরের দিকে শাশুড়ি আম্মার ফোন এলো। এবার ওনার গলায় সেই কর্কশ সুর নেই, বরং এক ধরনের করুণ মিনতি। নিহা মা, তুমি কি আসলেই আসবে না? তোমার মামারা তো বলাবলি করছে বউ বাড়ি থেকে পালাইছে। রাফি বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে বসে আছে। কিছুই বুঝতেছি না। আমার শরীরটাও তো ভালো না। তুমি ফিরে আসলে আমি সোনা দিয়ে তোমার মুখ বাঁধাইয়া দেব। আমি শান্ত গলায় বললাম, সোনা দিয়ে মুখ বাঁধাতে হবে না আম্মা। আমি তো 5 বছর আপনার কথা মতোই চলছি। এখন না হয় আপনার ভাইয়ের কথা মতো চলেন। ওনারাই তো চেয়েছিলেন গরমে আপনার বাসায় আরামে থাকতে। ওদের আরাম যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখুন। বিকেলে রাফি ভিডিও কল দিল। ক্যামেরা অন করতেই যা দেখলাম, তাতে হাসি আর কান্না একসাথে এলো। আমাদের ড্রয়িং রুমের সেই সাদা সোফায় বাচ্চাদের ভেজা তলে ঝোলানো। সোফার ওপর 4-5 জন মানুষ পাতলে বসে আছে। মেঝের কার্পেটের ওপর ভাতের মার পড়ে সাদা দাগ হয়ে আছে। রাফির চুল উস্কো খুস্কো, ওর টি শার্টে ঝোলের দাগ। রাফি কাদো কাদো গলায় বলল, নিহা দেখো ঘরের কি অবস্থা। কি বাচ্চা এগুলা, এক গ্লাস পানিও নিজে নিয়ে খাচ্ছে না। বাচ্চারা ভাবছে তুমি রান্নাঘরে আছো। আমি আর কত সামলাবো। আমি ক্যামেরার দিকে তাকিয়ে খুব নরম স্বরে বললাম, রাফি, একেই বলে সংসার। তোমরা তো ভেবেছিলে এটা একটা অটোমেটিক মেশিন, যেখানে ইনপুট দিলেই আউটপুট বের হয়। আসলে এই মেশিনটা আমি একা টেনে নিয়ে চলতাম বলে তোমাদের কাছে সব সহজ লাগতো। এখন যখন চাকাটা থমকে গেছে, তখন বুঝছো তো কত ধানে কত চাল। রাফি রাগে ফোনটা কেটে দিল, কিন্তু ঘন্টা 2 পর আবার মেসেজ। মামারা রাগ করে চলে যাওয়ার কথা বলছে। বলছে এ কেমন বাড়ি, যেখানে পানি চাইলেও পাওয়া যায় না। আমি লিখলাম, খুব ভালো কথা। মেহমানরা যদি বিদায় হয় তবে তো তোমাদেরই শান্তি। এবার আম্মাকে বলো একটু আরাম করতে। রাত নামার সাথে সাথে আমার ফোনের নোটিফিকেশন আসা বাড়তেই থাকলো। শাশুড়ি আম্মার অডিও মেসেজের শোরগোল শোনা যাচ্ছে। মেহমানদের বাচ্চাদের কান্নাকাটি, বাচ্চাদের চিৎকার আর প্লেট ভাঙার শব্দ। আমি বুঝতে পারলাম তাসের ঘরটা ভেঙে পড়ার সময় হয়ে এসেছে। আমি জানালার ওপাশে থাকা বিশাল আম গাছটার দিকে তাকালাম। 5 বছর ধরে আমি একটা খাঁচায় ছিলাম, যে খাঁচার নাম ছিল আদর্শ বউ। আজ আমি সেই খাঁচা ভেঙেছি। রাফি, বুঝেছ তো একটা মানুষের শূন্যতা কেমন হয়? নাকি ও শুধু ওর সেবার অভাবটাই অনুভব করছে? পরদিন সকালে ড্রয়িং রুম থেকে মায়ের ডাক শুনলাম। মা বললেন, নেহা, তোর শাশুড়ি আর স্বামী দুজনে মিলে গেটে দাঁড়িয়ে আছে। ওনারা নাকি তোকে না নিয়ে যাবেন না। আমি আয়নার সামনে দাঁড়ালাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। 5 বছর আগে যে মেয়েটা ওই বাড়িতে বউ হয়ে এসেছিল, তার চোখে ছিল জড়তা আর মুখে ছিল জি আচ্ছা বলার এক অদ্ভুত বাধ্যবাধকতা। আজ আয়নার প্রতিফলিত নিহা সম্পূর্ণ ভিন্ন। ড্রয়িং রুমে রাফি আর শাশুড়ি আম্মা বসে আছেন। আম্মুর সাথে ওনাদের নিচু গলার কথা শোনা যাচ্ছে। আমি ধীর পায়ে ঘরে ঢুকলাম। আমাকে দেখেই শাশুড়ি আম্মা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার চেহারা গত 2 দিনেই যেন কয়েক বছর বুড়িয়ে গেছে। চোখের নিচে কালি, চুলে তেল নেই। উনি কোনো ভূমিকা ছাড়াই বললেন, নিহা মা, চলো ব্যাগ গুছিয়ে নাও। বাসায় তো আর থাকা যাচ্ছে না। মেহমানরা এক একজন একে আবদার করছে। রাফি তো কাল বাজারের খরচ আর মেহমানদারির হিসেব মেলাতে গিয়ে কান্নাকাটি শুরু করছে। মেহমানরা চলে যাবে, তুমি রেডি হও মা। আমি সোফার এক কোণে খুব আয়েশ করে বসলাম। রাফি আমার দিকে অসহায় চোখে চেয়ে আছে। ওর সেই অবজ্ঞা আর মেজাজ আজ কোথায় যেন কর্পূরের মতো উড়ে গেছে। আমি শান্ত গলায় বললাম, আপনারা কষ্ট করে এত দূর এসেছেন, চা নাস্তা খেয়ে বিশ্রাম নিন, ফেরার কথা তো পরে হবে। রাফি একটু এগিয়ে এসে বলল, নিহা প্লিজ জেদ করো না।
বাসার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কাজের মেয়েটা মেহমানদের চেঁচামেচি শুনে কাজ ছেড়ে চলে গেছে। আজ দুপুরে 15 জন মানুষ কি খাবে কেউ জানে না। আমি রাফির চোখের দিকে তাকিয়ে এক চিলতে হাসলাম। খুব অবাক লাগছে রাফি, তাই না? একজন মানুষের অনুপস্থিতিতে একটা চলন্ত সংসার কিভাবে থমকে যেতে পারে। কিন্তু আমি তো সেই আগের মতো বুয়াগিরি করতে আর ফিরব না। আমি যদি ফিরি তবে আমার কিছু শর্ত আছে। শর্ত শব্দটা শুনে শাশুড়ি আম্মার ভ্রু কুঁচকে গেল। ওনার অভ্যস্ত আভিজাত্যে হয়তো একটু চোট লাগলো, কিন্তু পরক্ষণেই বাসার বিশৃঙ্খলার কথা মনে পড়তেই দমে গেলেন। উনি বললেন, কি শর্ত তোমার? আমি গুছিয়ে বলতে শুরু করলাম। প্রথমত, এই মেহমানদের দায়িত্ব আমার একার নয়। দুপুরে রান্না হবে সাধারণ এক পদ, রাতেও তাই। যদি কারো স্পেশাল কিছু খাওয়ার ইচ্ছে থাকে তবে সে নিজে রান্নাঘরে ঢুকবে। দ্বিতীয়ত, রাফিকে প্রতি মাসে সংসারের খরচের পাশাপাশি আমার জন্য আলাদাভাবে হাত খরচ দিতে হবে। আমি এ বাড়ির বউ, বিনা বেতনে দাসী নই। আর তৃতীয়ত, আপনার ভাইদের বা মেহমানদের আপ্যায়ন করার সময় আপনি এবং রাফি সমানভাবে আমার পাশে থাকবেন। কেউ হুকুম করবে না, বরং হাত লাগাবে। রাফি আর শাশুড়ি আম্মা পরস্পরের দিকে তাকালেন। পরিস্থিতি এখন এমন যে না বলার কোনো পথ তাদের সামনে খোলা নেই। রাফি মাথা নিচু করে বলল, আমি রাজি। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। শুধু বাসায় চলো, সম্মান বাঁচাও আগে। আমি ব্যাগের চেনটা এবার লাগালাম। তবে এবারের চেন লাগানোর শব্দটা পরাজয় নয়, বরং এক নতুন অধিকারের। বাসার সামনে গাড়ি থামতেই কানে এলো প্রচণ্ড শোরগোল। ভেতরে ঢুকতেই দেখলাম দৃশ্যটা নাটকীয়। ড্রয়িং রুমের কার্পেটের ওপর আম চুরি করে খাওয়ার খোসা পড়ে আছে। সোফার কুশনগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মেজো মামা ঘামতে ঘামতে চেঁচিয়ে বলছেন, কই গো ভাগ্নে বউ, আমাদের আসবো দেখে পালিয়ে গিয়েছিলে নাকি? আমি ব্যাগটা রেখে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ালাম। রাফিয়ার শাশুড়ি আম্মা আমার পেছনে দাঁড়িয়ে। আমি মেজো মামার দিকে তাকিয়ে গলা একটু চড়িয়ে বললাম, মামা, আমি তো মেহমান হয়ে বাপের বাড়ি গিয়েছিলাম। শরীরটা খুব একটা ভালো নেই। দুপুরে কি খেয়েছেন? না খেয়ে থাকলে প্লিজ আজ দুপুরে আপনারা সবাই মিলে খিচুড়ি রান্না করুন, আমি দেখিয়ে দেব। আর হ্যাঁ, মামানিদের বলবেন পেঁয়াজ রসুন কাটে বসে যেতে। সবাই মিলে কাজ করলে আনন্দ বাড়বে, তাই না আম্মা? আমার শাশুড়ি আম্মা থতমত খেয়ে আমার দিকে তাকালেন। আমি ওনার চোখের দিকে চেয়ে এক রহস্যময় হাসি দিলাম। উনি ঢোক গেলে ওনার বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ ভাইজান, নিহার শরীরটা একটু দুর্বল। আপনারা একটু হাত লাগান আজ। রান্নাঘরে সে বিশ্রী গরমটা আজ আর আমাকে পোড়াচ্ছে না, কারণ আমি জানি আজ আমি আগুনের সামনে একা দাঁড়িয়ে নেই। রাফিকে ড্রয়িং রুমে গোছাতে পাঠিয়ে আমি যখন রান্নাঘরের দরজায় দাঁড়ালাম, রান্নাঘরের চৌকাঠে পা দিতে গরম ভাবটা মুখে লাগলো। কিন্তু আজকের অনুভূতিটা আলাদা। পেছনে তাকাতেই দেখলাম রাফি ড্রয়িং রুমের মেজো মামার ছেলেদের ছড়িয়ে রাখা ময়লাগুলো গুছিয়ে ব্যাগে ভরছে। ওদিকে ড্রয়িং রুমে মামানিরা মুখ চাওয়াচাই করছেন। আমি ফ্রিজ থেকে বড় একটা পানির জগ বের করে টেবিলে রাখলাম। বড় মামানি একটু গম্ভীর গলায় বললেন, বৌমা, রান্নার আয়োজনে কি আমরাই শুরু করব? এই গরমে পেঁয়াজ কাটলে তো আমি শেষ হয়ে যাব। আমি খুব মিষ্টি করে হাসলাম। মামানি, গরমের চেয়েও বড় জিনিস হলো আপনজনদের খাওয়ানো। আপনারা না সবসময় বলতেন আপনাদের সময়ে কত কিছু সামলেছেন, আজ সেই দক্ষতা একটু দেখান। আমি তো অসুস্থ, আজ শুধু আপনাদের গাইড করব। শাশুড়ি আম্মা তখন দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন। ওনার মুখে একটা পরাজয়ের ছাপ, কিন্তু নিস্তব্ধ বাসায় বিশৃঙ্খলার যে পাহাড় জমেছিল তা থেকে বাঁচতে তিনি এবার সায় দিলেন। উনি এগিয়ে এসে বড় মামানিকে বললেন, আপা, নিহা ঠিকই বলছে, চলো আমরা সবাই মিলেই করি। নিহা, তুমি শুধু বলে দাও মশলা কোথায় আছে। 5 বছরে এই প্রথম রান্নাঘরটা একটা যুদ্ধের ময়দান না হয়ে পিকনিক স্পটের মতো হয়ে উঠল। মেজো মামানি পেঁয়াজ কাটছেন, বড় মামানি চাল ধুয়ে দিচ্ছেন, আর আমার শাশুড়ি আম্মা কড়াইতে খুন্তি নাড়ছেন। আমি চেয়ারে বসে নির্দেশ দিচ্ছি। রাফি মাঝে মাঝে এসে পানির গ্লাস নিয়ে যাচ্ছে। মেহমানরা আজ অবাক হয়ে দেখছে যে এবাড়ির বউ শুধু আদেশ পালনকারী নয়, সে এখন চালক। দুপুরে যখন ডাইনিং টেবিলে সবাই বসল, খিচুড়ি আর ডিম ভাজির খুব সাধারণ একটা আয়োজন।
মেজমামা একটু খুঁতখুত করে বললেন, এতগুলো মেহমান আসলাম, একটু মাংস পোলাও হলো না? রাফি এবার মুখ তুলল। ও খাওয়ার থালাটা টেনে নিয়ে শান্ত গলায় বলল, মামা, বাজারের সব কিছুর দাম আকাশচুম্বী, আর নিহার শরীরও ভালো না। আমরা ঠিক করেছি এই 1 মাস সাধারণ খাবারই খাবো। যদি আপনাদের ভালো কিছু খেতে ইচ্ছে করে, তবে বাজারের টাকাটা আপনারা ভাগ করে দিলে আমি ভালো বাজার করে আনতে পারি। রাফির এই সোজাসাপটা কথা শুনে পুরো ডাইনিং টেবিল নিস্তব্ধ হয়ে গেল। মেজো মামা আর কথা বাড়ালেন না। আমি আর চোখে রাফির দিকে তাকালাম। ওর এই পরিবর্তনটাই আমার সবচেয়ে বড় জয়। ও বুঝতে পেরেছে সংসারটা শুধু আবেগ আর আত্মীয়তার দোহাই দিয়ে চলে না, এখানে শ্রম আর অর্থের একটা কঠিন বাস্তবতা আছে। মেহমানরা 4 দিন থাকার পর একে একে বিদায় নিতে শুরু করলেন। যারা 1 মাস থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন, তারা যখন দেখলেন এখানে আর আগের মতো বিনামূল্যে সেবা পাওয়া যাচ্ছে না, তখনই তাদের গরমের ছুটি ছোট হয়ে এলো। সবাই চলে যাওয়ার পর ঘরটা যখন আবার আগের মতো শান্ত হলো, তখন বিকেলবেলা। ড্রয়িং রুমের সিলিং ফ্যানটা এখন পূর্ণ গতিতে ঘুরছে। আমি সোফায় বসে বই পড়ছিলাম। শাশুড়ি আম্মা এসে আমার পাশে বসলেন। ওনার হাতে কিছু টাকা ছিল। উনি আমার দিকে টাকা বাড়িয়ে দিয়ে বললেন, মিহা, এটা তোমার এ মাসের হাত খরচ। রাফি দিয়েছে। ও নিজে দিতে অপমান বোধ করলো, তাই আমি দিলাম। আর শোনো, কাল থেকে রান্নার জন্য একটা মেয়ে আসবে ঠিক করেছি। তুমি শুধু তদারকি করবে। আমি ওনার দিকে তাকালাম। ওনার চোখে আজ আর সে কর্তৃত্ব নেই, আছে এক ধরনের শ্রদ্ধা। আমি টাকাটা হাতে নিয়ে ওনার হাতটা শক্ত করে ধরলাম। বললাম, আম্মা, আমি তো কাজ করতে ভয় পাই না, আমি শুধু ভয় পাই অবহেলার। আমি এবারের বউ হতে চেয়েছিলাম, কাজের মেয়ে নয়। রাফি অফিস থেকে ফিরে 1 প্যাকেট আইসক্রিম নিয়ে এলো। আমার সামনে রেখে বলল, আজ কোনো রান্না হবে না, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আজ তোমার ছুটি। আমি জানালার বাইরে গোধূলির আকাশের দিকে তাকালাম। জুন মাসের এই অসহ্য গরমটা আজ আর নেই। এক পশলা বৃষ্টির পর বাতাসটা এখন অনেক বেশি স্নিগ্ধ। আমি বুঝতে পারলাম, অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না, তা আদায় করে নিতে হয়। আর সে আদায়ে কোনো চিৎকার বা ঝগড়ার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন সঠিক সময়ে না বলার সাহস। আমার সংসারটা আজ আর কোনো হোটেল নয়, এটা এখন আমার ঘর, যেখানে আমি বুয়া নই, আমি নিহা, এবাড়ির অঘোষিত রানী। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।